মৌয়ের অস্বাভাবিকভাবে ভালো আচরণ ঠিক বুশরার হজম হলো না। বুশরার হ্যাঁ কিংবা না শুনল না সে। বুশরাকে ফেলেই বাড়ির ভেতরে চলে গেল। অদূরে বড় মামিকে দেখল সে। মৌকে দেখতেই কেমন মুখটা বিকৃত করে অন্যদিকে ফিরে গেল। অথচ একসময় মৌকে দেখলেই কাছে টেনে নিতেন, মা মা বলে আদর দিতেন। মৌ অন্য কোনো দিকে না তাকিয়ে সোজা রুমে চলে গেল। সালমা দেখলো মৌকে যেতে, এজন্য সেও মৌয়ের পিছু নিল। ওপরে আসতেই কেমন ধাম করে শব্দ হলো, যেন ভারী কিছু পড়েছে। শব্দটা মৌয়ের ঘর থেকেই আসলো। সালমার পেছনে থাকা বুশরাও এই শব্দটা শুনলো। দুইজনে একে অপরের দিকে চেয়ে ছুটে গেল মৌয়ের ঘরে। গিয়ে দেখলো মৌ মেঝেতে পড়ে আছে। মৌয়ের জ্ঞান ফিরল হাসপাতালে। তার সামনে হাসি মুখে তার সাইকোলজিস্ট বসা। মৌ উঠতেই রোকসানা আলী মুস্কি হেসে মৌয়ের মাথায় হাত বুলিয়ে দিল। মৌ আশপাশ তাকিয়ে বলল, কোথায় আমি? হসপিটালে। দুর্বলতার জন্য মাথা ঘুরিয়ে পড়ে গেছিলে? না, দুর্বলতার জন্য নয়, সত্যিটা বলুন। জীবনের এত বড় সত্যি ঘাড়ে চাপিয়ে ঘুরছি, এই সামান্য সত্যতে কি আসে যায়? ভদ্রমহিলা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আজকাল সম্ভবত খুব স্ট্রেস নিচ্ছ। এত স্ট্রেস এই ছোট মাথায় নিয়ে থাকলে হবে কি করে? মৌ উত্তর দিল না। আমাকে বলবে না কি হয়েছে? আমি তো তোমার বন্ধুই এখন। আপনি আমার বন্ধু নন। রোকসানা হাসলেন। মৌয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, তাহলে মা? তোমার বয়সের কাছাকাছি যে আমার একটা মেয়ে আছে। আমার তো জানতে হবে আমার আরেক মেয়ের মনে কি সংশয় চলছে। হ্যাঁ, হয়তোবা তোমার যা ক্ষতি হয়েছে তা ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তোমার জীবনটাও তো থামিয়ে রাখতে পারবো না, তাই না? এসব ভুলে আগাতে হবে তো, নয়তো এই যে এতগুলো মানুষ তোমাকে ভালোবাসে, দিন রাত চেষ্টা করছে তোমাকে সুস্থ করে তোলার জন্য, তার এত সব পরিশ্রম যে বৃথা যাবে। মৌ চুপ করে শুনল। আজ তার রোকসানার সাথে কততম থেরাপি তার নিজেরও মনে নেই। তবে এই 2 মাসে মোটামুটি ভালোই সময় দিয়েছেন ভদ্রমহিলা। বেশিরভাগ সময়ই বাড়ি আসতেন তিনি, কারণ মৌ ঘর থেকে বের হতে চাইতো না। তার মনে হতো বের হলেই আবারও একরকম কিছু হবে। সবাই তার মুখের দিকে তাকাবে, আবারও কোনো বখাটে তার কাছে এসে তাকে কুপ্রস্তাব দেবে। না করলে আবারও গায়ে হঠাৎ কম্পন খেলে গেল তার। মৌ তোতলানো গলায় বলল, বাকিরা সবাই কোথায়? রোকসানা বুঝলেন আবারও মৌয়ের মনে আগের খেয়াল আসছে। এগুলো তিনি ভোলাতে অনেক চেষ্টা করেছেন, তবে এখনো তিনি ব্যর্থ হচ্ছেন। এই ধরনের পেশেন্ট তিনি আগেও একজন সামলেছেন, তাই তিনি ধৈর্যহারা হলেন না। মুখের হাসি আগের মতো রেখেই বললেন, বাকিরা বাইরে অপেক্ষা করছে, ডেকে দেব? না না, থাক, শুধু জানিয়ে দিন আমি ঠিক আছি। রোকসানা তাই করলেন। পরপর আবারও মৌয়ের পাশে বসে অনাকাঙ্ক্ষিত এক প্রস্তাব দিলেন, চলো আজ তুমি আর আমি মিলে দূরে কোথাও যাওয়া যাক। মৌ আতকে উঠল। রোকসানা এতে আশ্বাস দিয়ে বললেন, দূরে কোথাও বলতে সমুদ্রে, পতেঙ্গা যাবে? আমার গাড়ি আছে, আমি নিজে তোমাকে ড্রাইভ করে নিয়ে যাব। রোকসানা বুঝেছেন মৌকে আর 4 দেয়ালের মাঝে বসিয়ে চিকিৎসা আগানো সম্ভব না। মৌয়ের ভয়কে জয় করতে হবে, সূর্যের আলোর নিচে নিজেকে মেলে দিতে হবে। রোকসানা এক ব্যাগ থেকে কালো একটা বোরখা বের করলেন। তোমার ইয়ামিন মামা বলল তুমি নাকি বোরখা কিনে দিতে বলেছ, বোরখা পরবে, এই যে এখানে দুটো আছে, নিজে পছন্দ করে নাও। মৌ দ্বিধায় পড়ল, অস্বস্তি হলো তার, কিন্তু তবুও রোকসানা তার সিদ্ধান্তে অটল। আজ তিনি যে করেই হোক মৌকে নিয়ে বের হবেন। অনেক অপেক্ষা করেছেন আর নয়। মৌয়ের 1 ঘন্টা লাগলো সিদ্ধান্তে আসতে। রোকসানারও এতে বেশ খাটুনি হয়েছে মৌকে রাজি করাতে। আমাদের ভয়ের সম্মুখীন হয়ে ভয়ের জয় করতে হবে, এই কথাটা রোকসানা খুব মানেন। নিজের এই ডাক্তারি ক্যারিয়ারে অসংখ্য লোকের মানসিক রোগ সারিয়েছেন এই একটি বাক্যকে কেন্দ্র করে। এটি ওনার চেম্বারের দেয়ালেও বড় অক্ষরে লেখা। মৌ অবশেষে রাজি হলো। রোকসানাই তাকে বোরখা পরতে সাহায্য করলো। মৌ যেন এও ভুলে গেছে বোরখা কিভাবে পরতে হয়। রোকসানা মুস্কি হাসি দিয়ে বললেন, আজকে পরিয়ে দিচ্ছি, পরের বার থেকে তুমি নিজে নিজে পরবে। আমি শিওর আজকের ঘোরাঘুরির পর তুমি নিজেই বায়না করবে সেখানে যাওয়ার জন্য। মৌয়ের ভেতর থেকে একটা আলোর প্রদীপ জ্বলল। ভদ্রমহিলার কথাকে সে চ্যালেঞ্জ হিসাবে নিল। অর্থাৎ মৌ ভদ্রমহিলাকে মনে প্রাণে ভুল প্রমাণিত করতে চায়। সে দেখাতে চায় মৌয়ের সমুদ্রে গিয়েও বুকের বোঝা কমবে না। রোকসানা পরম যত্নে মৌয়ের মুখ ঢেকে দিল নিকাবে। মৌয়ের মাথায় মমতার হাত বুলিয়ে দিয়ে বললেন, এবার আর ভয় নেই, তোমাকে কেউ দেখবে না, তুমি আল্লাহর সুরক্ষা কবজে আছো। শেষ কথাতে মৌ জানে না কি জাদু ছিল, তবে তার অন্তরের ভয় কিছুটা হলেও দূর হয়ে গেল। আল্লাহর রক্ষা কবচ, তাই তো। আল্লাহ রক্ষা না করলে তো আরেকটুর জন্য অ্যাসিড তার মুখটাই ঝলসে দিত। তখন মৌ নিজেকে কি করে সামলাতো, এই ভাবনাও মৌয়ের মাথায় আসতে চাইল না। উল্টো সে নিজের ওজন সামলালো রোকসানার হাতে ভর দিয়ে। আবারও মাথা চক্কর দিয়ে উঠছিল। এর জন্য রোকসানা মৌকে কিছু চকলেট আর চুইংগাম ধরিয়ে দিল। ইয়ামিনের থেকে মৌকে বাইরে নিয়ে যাওয়ার জন্য অনুমতিও চাইলেন। ইয়ামিন বাধা দিল না। বাকি মামারা নিজেদের কাজে বিধায় হসপিটালে ইয়ামিন আর শিহাবি ছিল। ইয়ামিন মামা মৌয়ের যাওয়ার পানে চেয়ে দীর্ঘশ্বাস ফেলল। আহত স্বরে বলল, আমার চিরচেনা ভাগ্নিটা কবে স্বাভাবিক হবে রে শিহাব? আর কত মাস অপেক্ষা করতে হবে? শিহাব বলল, আল্লাহ আছে মামা, তিনি কোনো জুলুম হতে দেবে না, তুমি বরং ওর এখানে ভর্তির ব্যবস্থাটা আগে করো।
পড়াশোনার মধ্যে আসলে আরো কিছুটা স্বাভাবিকের আশা করা যায়। হ্যাঁ, আমি যথাসম্ভব চেষ্টা করছি ওর ট্রান্সফারের ব্যবস্থা করতে। সিজি যেহেতু ভালো এসেছে সেহেতু বেশি ঝামেলা পোহাতে হবে না আশা করছি। দোয়া কর যাতে আমি যেই ভার্সিটি রেখেছি সেটাতে হয়ে যায়। মৌয়ের কনফিডেন্টকে ভেঙে গুড়িয়ে দিলেন রোকসানা যখন ওরা নিরিবিলি বিচে আসলো। আজকে খুব একটা রোদ নেই, কেমন মেঘলা বৃষ্টি বৃষ্টি ভাব। সমুদ্রের নিজস্ব গান, উত্তাল ঢেউ সবই মৌ মুগ্ধ চোখে দেখলো। এদিকটায় সত্যিই কেউ নেই। এটা রোকসানা সিক্রেট প্লেস, এখানে সচরাচর মানুষ আসে না। রোকসানা মুস্কি হেসে বললেন, দেখেছো মৌ, আল্লাহর সৃষ্টি কত সেরা, তেমনি তার সৃষ্টির আরেক সৌন্দর্য তুমি নিজে। যে তার এই সুন্দর সৃষ্টিকে বিকৃত করার চেষ্টা করেছে সে কি এত সহজে ছাড়া পাবে বলে মনে হয়? দুঃখ কে পাবে, সেই জুলুমকারী নাকি তুমি? সেখানে তুমি নিজেকে এতটা বাজে পরিস্থিতি করে রেখেছো, এটা যে একদমই উচিত নয়। দেখো, আল্লাহর সৃষ্টিকে মন ভরে দেখো, প্রতিটা ঢেউকে মনোযোগ দিয়ে দেখো, পানির তরঙ্গ দেখো। আমরা এখন 5 মিনিট নীরবতার গেম খেলবো, কিন্তু দেখা গেল 5 মিনিট, 10 মিনিট, এমনকি 15 মিনিটও কেটে যায় মৌয়ের মনোযোগ স্থির সেই সমুদ্রের প্রতিটি ভাঁজে। সমুদ্রের শীতল বাতাস তাদের ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। তার মন যেন জিকির করছে রোকসানার বলা একটি বাক্য, আল্লাহর সৃষ্টি এত সুন্দর, এত। এর মাঝে অদূরে সে এক জাহাজ দেখলো। হঠাৎ করে অনেকদিন পর তার নিবিড়ের কথা মনে পড়ে গেল। মুহূর্তেই তার চোখ ভিজে উঠল, বুকে ক্ষত তৈরি হলো। ঠোঁটে ঠোঁট চেপে জাহাজের দিকে তাকিয়ে আপন মনে ভাবল, সে কখনোই এই অবস্থা নিয়ে নিবিড়ের সামনে দাঁড়াতে পারবে না, কখনোই সম্ভব না। নিবিড় এখন দূর আকাশের ওই মেঘের মতোই। তার এখন নিবিড়কে চাইতেও চরম লজ্জা হচ্ছে, নিজেকে খুব ছোট অনুভব হচ্ছে। সে কথা রাখতে পারল না, সে নিবিড়ের যোগ্য কখনোই হতে পারবে না। আচ্ছা, নিবিড় তার হাত দেখলে কি অন্য সবার মতো ছিছি করবে? সে এই চরম লজ্জা কিভাবে মেনে নেবে? যে মানুষটা তার অতি প্রিয়, তার অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য মেনে নেওয়ার মতো এত সাহস মৌয়ের আজ অবধি হয়নি। এর মানে কি সে নিজের অনুভূতিকে বিসর্জন করে দেবে? আবারও বুকটা মুচড়ে উঠল ব্যথায়। পরিস্থিতি নাকি অনুভূতি, কোনটা তাকে পোড়াচ্ছে এই মুহূর্তে? গ্রামের লোকদের একটা প্রবাদ বাক্য আছে, সুন্দরীরা না পায় ঘর, না পায় বর। আজকাল এই প্রবাদের বেশ চর্চা হচ্ছে বাড়িতে। বাহির থেকে বেশ অনেকগুলো বিয়ের প্রস্তাব এসেছে মৌয়ের জন্য, তাও আবার বুড়ো, ডিভোর্সি, বিধবা কিংবা কয়েক বাচ্চা আছে এমন পুরুষের দ্বিতীয় বউ হিসেবে। ভালো প্রস্তাব আসলেও যখন জানতে পারে মৌকে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে, তখনই এরা মুখ বিকৃত করে কেটে পড়ে। নিশ্চয়ই ওই ছেলের সাথে মেয়ের ফষ্টি নষ্টি ছিল, নয়তো আজকাল ছেলেরা বেহুদা অ্যাসিড ছুড়বে নাকি? অবৈধ কিছু ছিল বলেই এমন করেছে। সাধে কি আজকাল সুন্দরী মেয়েদের মানুষ অবিশ্বাস করে? এদের তো গোড়াতেই সমস্যা, চরিত্রহীনা। ইয়ামিন মামা এবং তার স্ত্রী দুজনেই মৌয়ের বিয়ের বিপক্ষে। তাদের সঙ্গ দিচ্ছেন ইয়াসিন মামা। তিনি আপাতত ঢাকাতে শুটিংয়ে ব্যস্ত, কয়েকদিনের মধ্যে ফিরে আসবেন বলে জানিয়েছেন। বড় মামাদেরও একই কথা, তারা মৌকে আরো পড়াবে, মেয়েটা নিজের পায়ে দাঁড়াবে। কিন্তু দুই মামি মানতে নারাজ। তাদেরও আজকাল মৌয়ের চরিত্র নিয়ে বেশ সন্দেহ। তাই তো, মৌ কিছু না করলে ছেলেটা শুধু শুধু অ্যাসিড মারবে নাকি? এক হাতে কি তালি বাজে নাকি? মৌ যে সত্যি বলছে তারই বা গ্যারান্টি কি? মৌ এসব বুঝেও এড়িয়ে চলে। তার ভেতরটা পুড়ে গেলেও সে কিচ্ছু বলে না। লোকের কথার ভয়ে ইতোমধ্যেই সে নিজের সবচেয়ে বড় বিপদটা ডেকে এনেছে। বরং ওদের কথা শুনলে তার পেছনে খরচ করা সবার ভালোবাসা, আকাঙ্ক্ষা সব ডাস্টবিনে চলে যাবে। রোকসানা আন্টি ইতোমধ্যেই ওকে অনেকখানি ফিরিয়ে এনেছে সেই ট্রমা থেকে। এখন মৌ নিজেই আগ্রহ করে ভার্সিটিতে যায়। নিজেকে এখন কালো বোরকায় জড়িয়ে নিয়েছে, এজন্য এখন আর তার রূপ কেউ দেখেও না, তার হাতে দাগও কেউ দেখতে পায় না। ভার্সিটির 3rd ইয়ারে এসে ট্রান্সফার হওয়া এতটা সহজ নয়, তবে ইয়ামিন মামা আর বড় মামা অনেক চেষ্টার পর পেরেছে। এই দুঃসময়ে মৌয়ের সর্বোচ্চ সিজিপিএ ওকে বেশ সঙ্গ দিয়েছে। এজন্যই হয়তো বলে, আমাদের জীবন থেকে বন্ধু হারায়, তবে শিক্ষা নয়, শিক্ষাই আমাদের প্রকৃত বন্ধু। বুশরার বিয়ে সন্নিকটে, ইতোমধ্যেই মৌয়ের পরিবার চলে এসেছে। এতদিন পর নিজের পরিবারকে পেয়ে মৌ যেন প্রাণ ফিরে পেল। সবাইকে জড়িয়ে ধরে কাঁদল। এই কটা মাস খুব অনুভব করেছে পরিবারের চাইতে আপন কেউ নেই। সবাই ছুঁড়ে ফেললেও পরিবার কখনো ছুঁড়ে ফেলবে না, কিন্তু তার পরিবারের থেকেও বিয়োগ হওয়া প্রয়োজন ছিল। সে ধীরে ধীরে নিজের প্রতি আত্মবিশ্বাস ফিরে পেয়েছে, উপলব্ধি করেছে তার একা বাঁচার জন্য নিজের শক্তি নিজেকেই হতে হবে, নয়তো সে পরিবারের আহ্লাদে সে আরো নিজের শঙ্কাগুলো ছাড়াতে পারত না। উল্টো সে এটা ভেবে দুশ্চিন্তায় থাকতো, তার জন্য তার পরিবারের এত লোকসান হয়েছে। সবাই নিজেদের কাজের ব্যস্ততা ফেলে শুধু মৌয়ের জন্য এখানে পড়ে থাকবে, এটা মৌ কিছুতেই চায়নি। সময় কারোর জন্য থেমে থাকে না, মৌ চাইতো না তার জন্য তার পরিবার থেমে যাক। এখানে কষ্ট করে থাকাটাই বুদ্ধিমানের কাজ ছিল। প্রণব দূরে দাঁড়িয়ে মুস্কি হেসে বলল, আর কত কাঁদাবে শালিকা, জাবির ধরা পড়েছে, এবার অন্তত হাসো।
মৌ চমকে গেল। ধরা পড়েছে? রিমঝিম হেসে বলল, ধরা পড়েছে। ওকে এখন কোনো মন্ত্রী বাঁচাতে পারবে না। জাবিরের মাথার ওপর সামান্য নেতার ছায়া ছিল, আর ও কি করে ভুলে গেল যে আমাদের বড় চাচার মন্ত্রীর সাথে ওঠা বসা আছে? বুদ্ধু একটা, পালিয়েও লাভ হলো না। মশিউর আঙ্কেল বলেছেন তিনি ভালো লয়ারের ব্যবস্থা করে দেবেন। কেস ভালো মতো আগাচ্ছে মৌ। মৌ জানে না কেন এই মুহূর্তে তার বেশ প্রশান্তি লাগছে। জাবির ধরা পড়েছে, জেলে আছে। মৌ খুব করে চায় জাবির তার যে সর্বনাশটা করেছে সেটা যেন অন্য কোনো নারীর সাথে না হয়। মৌ জানে বেঁচে মরে যাওয়ার অনুভূতি। রাজিয়া শেখ দীর্ঘশ্বাস ফেলে বললেন, মাঝখান দিয়ে আমার মেয়ের সর্বনাশ করে দিয়ে গেছে ওই জানোয়ারটা। সব আমার দোষ। জোনায়েদ ঝিমঝিমকে নিয়ে এত ব্যস্ত ছিলাম যে। রাজিয়ার চোখে পানি ছলছল করছে। আবারও মৌয়ের মুখ ভার হয়ে গেল। সে তার পোড়া হাত চুলকাতে চুলকাতে বলল, তোমার দোষ নেই। রাজিয়া শেখ টের পেলেন তিনি আবারও আবেগী হয়ে পড়ছেন। তিনি ভুলেই বসেছেন ডাক্তার এবং রিমঝিমের কড়া নির্দেশ, মৌয়ের সামনে সর্বদা শক্ত হতে হবে। রাজিয়া শেখ সব ঝেড়ে দিয়ে বললেন, তোর জন্য পিঠে এনেছি, আয় খাবি। পেছন থেকে বাচ্চারাও এলো। সাথে এলো সালমা এবং ইয়ামিন মামা। ইয়ামিন মামা আফসোস করে বলল, ভালোই, মেয়েকে পারলাম আমরা, আর আমার আপা আমাকে গুরুত্বই দিচ্ছে না। দেখেছো সালমা, এভাবেই মানুষ চিনতে হয়। এশা এটা শুনে খুবই ভাবনায় পড়ে গেল। চিন্তা ভাবনা করে বলল, মানুষ তো মানুষই হয় মামা। এই যে 2 কান, একটা মাথা, 2 চোখ, হাত পা। সবাই হো হো করে হেসে দিল। এশা কাউকে গুরুত্ব না দিয়ে মৌয়ের হাতের দিকে তাকালো। যেই বাচ্চারা মৌয়ের হাত দেখে ভয়ে পালাতো, দুর্গন্ধ বলে বলে দূরে সরে যেত, সেখানে এশা সেই বোনের হাত ছুঁয়ে ছুঁয়ে বলল, তোমার কি এখনো খুব কষ্ট হয় আপু? বড় আপা তো বলল তুমি সেরে গেছো, তাহলে এখনো দাগ আছে কেন? ব্যথা করে দেখেই এখন আর আমাকে বকো না আপা। মৌয়ের চোখ জোড়া ভিজে গেল ছোট অবুজ বোনটার প্রশ্নে। এশা জানে তার বোনের সাথে দুর্ঘটনা হয়েছে, হাত পুড়ে গেছে, কিন্তু কিভাবে হয়েছে তা সে জানে না। রিমঝিম হেসে বলল, চাঁদের গায়ে দাগ থাকে আমার ময়না পাখি, তাই বলে কি সে অসুন্দর? এশা বোনের হাতে চুমু দিয়ে বলল, একদম না। আমাদের মৌ আপা সিনেমার নায়িকা, কিন্তু কার মতো? এশা নায়িকা খুঁজতে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। এশার কাজগুলো অন্যান্য বাচ্চারাও উৎসুক হয়ে দেখল। এই প্রথমবার ওরাও মৌয়ের কাছে এগিয়ে এসে মৌয়ের ক্ষত দেখল। এবার ওরা সেই সামান্য ক্ষততে ভয় পেল না, তারাও সেই ক্ষততে ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছে। একটুও দুর্গন্ধ নেই। ওটা দেখে মৌ ফুপিয়ে উঠল। তার এতদিনের অবজ্ঞা, অবহেলা, ঘৃণা সব মনে পড়ে যাচ্ছে। যেই বাচ্চাগুলো তার থেকে দূরে পালাতো সেই বাচ্চারা তার হাত ছুঁয়ে দিচ্ছে। দুর্গন্ধ নেই বলছে। এশা রেগে একজনের মাথায় চাটি মেরে বলল, কিসের দুর্গন্ধ? ব্যথা পেলে দুর্গন্ধ আসে নাকি বোকা? দুর্গন্ধ তো ডোবায় পাই, পচা মাছে পাই। বাকি বাচ্চারাও সহমত পোষণ করলো। এই বাচ্চাদের মধ্যে একজন মৌয়ের চোখের পানি দেখে অবশ্যই বলল, কাঁদছো কেন আপু? এটা কি খুব ব্যথা করে? মৌ কোনো রকমে নিজেকে সামলে বলল, এই যে তোমরা ফুলেরা ছুঁয়ে দিচ্ছ, ব্যথা উড়ে গেছে।